হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং আজকে যে বিষয়গুলো আমরা জানাবো সেই বিষয়টি আপনাদের প্রথমে জানাচ্ছি। আজকের বিষয়ের মধ্যে আছে যে আপনারা জানেন যে উইকেন্ডে সিভিয়ার ওয়েদারের যে আশঙ্কায় আপনারা কি করতে পারেন এবং কি হতে পারে এই বিষয়টি আজকে জানবো যে ডিস্ট্রিক্ট 36-এর যে নির্বাচন আর একদিন পরে আগাম নির্বাচন শুরু হচ্ছে। এই নির্বাচনে বাংলাদেশি কমিউনিটি কি করতে পারে, কি ভূমিকা রাখতে পারে এবং নির্বাচনে কি পরিবর্তন তারা করতে, বাংলাদেশ কমিউনিটি তাদের হাতে কি চাবি আছে, এই বিষয়টি আজকে আমরা আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব যে যারা গ্রিন কার্ড থাকা সত্ত্বেও বাংলাদেশে চলে গিয়েছেন এবং 1 বছরের মধ্যে ফিরে আসেননি, তাদের এই গ্রিন কার্ড আবার বৈধ করার কোনো পথ আছে কিনা আমরা আলোচনা করব। আজকে যে ক্যাপিটাল হিল অর্থাৎ ইউএস কংগ্রেসে বাজেট বিল পাস হয়েছে, যে বিলটি হচ্ছে যে $1 বিলিয়ন বিল, যে আইসকে আরও শক্তিশালী করার জন্য। এই যে শক্তিশালী করার যে বিল পাস হলো $1 বিলিয়ন, এই $1 বিলিয়ন যখন আইসকে দেওয়া হবে তার ইম্প্যাক্টটা কী হতে পারে, এই বিষয়গুলো আজকে আলোচনা করব। যে বাংলাদেশে রাজনীতির ডামাডোল শুরু হয়েছে জাতীয় নির্বাচন নিয়ে। এই নির্বাচনে তারেক রহমান সাহেব সিলেটে ভাষণ দিয়েছেন এবং এটা নিয়ে পক্ষে বিপক্ষে অনেক বিতর্ক চলছে। আমরা এই বিষয়টি আলোচনা করব। যাই হোক, আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে থাকবেন জনাব নাজমুল হাসান, আমাদের সাথে আছেন। আমাদের সাথে যুক্ত হবেন মীর মিজানুর রহমান, অ্যাটর্নি অ্যাট ল। আমাদের সাথে জনাব ইব্রাহিম চৌধুরী খোকন এবং বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী আমাদের সাথে যুক্ত হবেন। আরও 2-1 যুক্ত হবেন। এই ক্যাম্পেইন নিয়ে আমরা আলোচনা করব। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল হাসান। আমার মনে হয় নাজমুল হাসান, আপনার হাতে আজকে অনেক বড় নিউজ হচ্ছে ওয়েদার, নাকি? হ্যাঁ, ওয়েদার বড় নিউজ। তারপর আরেকটা বড় নিউজ আছে যে নিউ ইয়র্ক সিটিতে আইসের অপারেশন শুরু হয়েছে। হ্যাঁ, এবং আজকে আরেকটা খবর দেখলাম, যেটা আমি বলতে ভুলে গিয়েছি। এবং এটা ব্যাপক, এবং এই ব্যাপারে কিছু সতর্কতামূলক কথা আমি আজকে বলবো। আমাদের অনেকেই একটা বিষয় মোটেই অবগত না, আমরা এতদিন এটা খেয়ালও করিনি। সেই বিষয়টা আজকে আমি উল্লেখ করব। যদিও আগে কয়েকবার আমি বিষয়টা উল্লেখ করেছিলাম, কিন্তু কেউ ঠিক সেভাবে মনে রেখেছেন কিনা আমি জানি না। তবে ওই বিষয়টি এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ। আমি একটু পরে আপনাদের সাথে সেটা শেয়ার করব। আপনার কাছে আরেকটা জিনিস আপনি যদি শেয়ার করতে পারেন, সেটি আমি দেখেছি, আপনি নিজেই বোধহয় দিয়েছেন আপনার ফেসবুক পেজে, যে বাংলাদেশি প্রায় 14 জনকে বোধহয় রিপোর্ট করা হয়েছে আজকে, না কতজনকে, সামথিং লাইক দিস, দেয়ার ইজ এ রিপোর্ট। আমি দেখলাম যে যারা ম্যাক্সিমাম নোয়াখালীর লোক, তারা বোধহয় 36 জন গত সপ্তাহে 36 জনকে রিপোর্ট করা হয়েছে। এদের ভিতরে সবাই প্রায় 33 জনই নোয়াখালীর, রাইট। দিস ইজ ভেরি স্ক্যারি নিউজ। ধন্যবাদ আবু তাহের, এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক, শ্রোতা এবং প্যানেলিস্ট। সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এবং আজকে আবারও সংশোধন করে এই বিষয়টা নিয়ে অনেক দর্শকই আমি দেখেছি ফেসবুকে কমেন্ট করেছে টাইম টেলিভিশনের তারিখ প্রকাশনা, এবং আমারও কিছুটা ভুলের কথা অনেকে উল্লেখ করেছেন। যদিও বিষয়টা হচ্ছে আজকে কিন্তু সঠিক দিন হচ্ছে বৃহস্পতিবার এবং জানুয়ারি মাসের 22 তারিখ। আশা করি এখন থেকে আর ভুল না করার চেষ্টা হবে। বাট আজকে বৃহস্পতিবার, জানুয়ারি মাসের 22 তারিখ। এবং আপনারা আমাদের দর্শকরা হয়তো অনেকেই বুঝতে পারেন, অনেকেই পারেন না হয়তোবা। আমরা খুব কম রিসোর্সের মধ্যে এই ধরনের অনুষ্ঠান উপস্থাপনা করার চেষ্টা করি। নুন আনতে পান্তা ফুরায় বলতে যে জিনিসটা অনেকেই হয়তো অনুধাবন করেন, অনেকে হয়তো করার সেই ফুরসতটুকু পান না, সময়টুকু পান না। তবে আমরা আপ্রাণ চেষ্টা করি, এবং আমার লক্ষ্য হচ্ছে মানুষকে ইনফর্ম রাখা। তারিখের ব্যাপারটা অনেক সময় কিছুটা ভুলভ্রান্তি হয়েই যায়, কিন্তু আমি ইনফর্ম রাখার চেষ্টা করি। এবং আরেকটি বিষয় আপনাদেরকে আমি নিশ্চিত করতে চাই, সেটি হচ্ছে এমন কোনো খবর টাইম এক্সক্লুসিভে আমার কাছ থেকে অন্তত আসে না যে খবরের কোনো বিন্দুমাত্র সন্দেহ কারো কাছে থাকতে পারে। কয়েকটি সোর্স থেকে ভেরিফাই করার পরে টাইম এক্সক্লুসিভে এই নিউজগুলো আমি দিয়ে থাকি। এবং কিছু নিউজ আপনারা হয়তো অনেকেই লক্ষ্য করেছেন যে আমি যেদিন দিয়েছি তার 3 দিন পরে সেটি মেইন স্ট্রিম নিউজে এসেছে। তার একটা উদাহরণ আজকে দিয়ে রাখি। আজকে সব নিউজ পেপারে, নিউজ পোর্টালে নিউজ এসেছে যে প্রেসিডেন্ট ট্রাম্প মামলা দায়ের করেছেন যে চেইজ ম্যানহাটনের সিইও এবং আরো কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। তাকে জানুয়ারি 2021 সালের 6 তারিখে ক্যাপিটাল হিলে বিক্ষোভের পর তার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছিল। সেই জন্য তিনি মামলা দায়ের করেছেন এবং $2 বিলিয়ন ক্ষতিপূরণ চেয়ে। সেই নিউজটি কিন্তু আমি 3 দিন আগেই আপনাদের অবহিত করেছিলাম। যাই হোক, এইটুকু জানার জন্য বললাম যে আমরা সবসময় চেষ্টা করি
অনেকেই আমি লক্ষ্য করেছি সামাজিক মিডিয়ায় বিভিন্ন টিভি অনুষ্ঠানের নিউজ সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন, বিভিন্ন প্রশ্নবিদ্ধ করেছেন। অতএব আমি এই বিষয়টি দর্শকদের আবারও নিশ্চিত করতে চাই। আমি অন্তত টাইম এক্সক্লুসিভে এমন কোন সংবাদ দেই না, প্রকাশও করি না যে খবরের মানে আমি একাধিক সোর্স থেকে ভেরিফাই না করে। যাক, আপনাদের অনেক ধন্যবাদ এই অনুষ্ঠানের সাথে থাকার জন্য। যুক্তরাষ্ট্রের সরকারের আরেকটি শাটডাউনের সম্ভাবনা আপাতত মনে হচ্ছে যেন এবার বন্ধ করা সম্ভব হবে। আশঙ্কা অনেকটা বিদায় নিয়েছে আজকে বলা যায়। তার কারণ প্রেসিডেন্ট বাইডেনের শেষ দিকগুলোর পরে এই ১ম যুক্তরাষ্ট্রে কোনো বিল কংগ্রেসে এই বাজেট সংক্রান্ত বিল অর্থাৎ অর্থ বরাদ্দ সংক্রান্ত ১২ টি বিল একসাথে পাস হইছে। ডেমোক্রেটদের অপোজিশন সত্ত্বেও, এবং দেখা গেছে বেশ কিছু ডেমোক্রেট আ আম আম রিপাবলিকানদের সমর্থন নিয়েছে। অন্তত একটি বিলে রিপাবলিকানদের সমর্থন দিয়েছেন ৭ জন ডেমোক্রেট। যদিও একজন রিপাবলিকান কিন্তু রিপাবলিকানদের বিলকে সমর্থন দেননি, এবং সেই বিলটি হচ্ছে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির বরাদ্দ বাড়ানোর ক্ষেত্রে, এবং বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করা হচ্ছে হোমল্যান্ড সিকিউরিটিকে, এবং তার পাশাপাশি প্রায় অতিরিক্ত আরো $10 বিলিয়ন বরাদ্দ করা হয়েছে ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্ট। যতটুকু বিভিন্ন সংবাদ মাধ্যমের সূত্র থেকে যে বিষয়টি স্পষ্ট হয়ে উঠছে যে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসীদের যারা অবৈধভাবে অবস্থান করছেন কিংবা যাদের বিরুদ্ধে কোনো প্রকার ক্রিমিনাল অপরাধের সাথে সংশ্লিষ্ট হওয়ার অভিযোগ রয়েছে কিংবা তারা দোষী সাব্যস্ত হয়েছেন, এমনকি যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান করছেন। ধারণা করা হয়েছিল এই ধরনের 4.5 মিলিয়ন অভিবাসী যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের অনুযায়ী ট্রাম্প প্রশাসন ইতিমধ্যেই ৫ লক্ষেরও বেশি অভিবাসীকে ডিপোর্ট করতে সক্ষম হয়েছে, এবং অন্যরা অনেকেই সেলফ ডিপোর্ট নিয়ে যুক্তরাষ্ট্র ত্যাগ করেছেন। অতএব আরো প্রায় ২.৫ মিলিয়ন অভিবাসী যাদের যুক্তরাষ্ট্রে বসবাসের বৈধ কোনো অনুমতি নেই, কিংবা যুক্তরাষ্ট্রে বসবাসের বৈধতা থাকলেও তারা সেটি হারিয়ে ফেলেছেন বিভিন্ন ধরনের ক্রিমিনাল কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকার কারণে। অতএব প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসনের এই বাকি যে ১ বছর সময় আছে মিড টার্ম নির্বাচনের আগে, তারা শেষ করতে চান এই প্রক্রিয়াটিকে, ডিপোর্টেশন প্রক্রিয়াটি, অর্থাৎ যুক্তরাষ্ট্রকে সম্পূর্ণভাবে অবৈধ অভিবাসী মুক্ত করার একটা গোপন পরিকল্পনা এই ট্রাম্প প্রশাসনের রয়েছে, এবং যে জন্যই তারা ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্ট সহ সব ধরনের ফেডারেল ল এনফোর্সমেন্টকে সংযুক্ত করার চেষ্টা করছেন যুক্তরাষ্ট্র থেকে। যুক্তরাষ্ট্রকে প্রেসিডেন্ট ট্রাম্প দিন কয়েক আগে ঘোষণা দিয়েছেন যে যুক্তরাষ্ট্রে নেগেটিভ মাইগ্রেশন হচ্ছে, অর্থাৎ যেহেতু সীমান্ত দিয়ে কেউ একটি ছিদ্র দিয়েও কেউ প্রবেশ করতে পারছে না, অতএব সেখানে কোনো অবৈধ অভিবাসীর প্রবেশের সুযোগ নেই, এবং যুক্তরাষ্ট্রের ভিতরে যারা অবৈধ অভিবাসী আছে তাদের অর্ধেকের মতো অংশকে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়া হয়েছে কিংবা তারা বের হয়ে গিয়েছেন। বাকি যারা আছে তাদেরকেও যদি তিনি বের করতে পারেন, তাহলে তার এই ডিপোর্টেশন কর্মসূচির ক্ষেত্রে একটি বড় ধরনের সাফল্যের ঘোষণা তিনি হয়তোবা দিতে পারবেন আগামী মধ্যবর্তী নির্বাচনের আগে। এবং ট্রাম্প প্রশাসনের বিভিন্ন কর্মপন্থা কর্মপ্রক্রিয়া দেখে মনে হচ্ছে যে তারা সেই লক্ষ্যেই পথে এগুচ্ছেন। যাই হোক, ডিএসএস ফান্ডের হোমল্যান্ড সিকিউরিটি ফান্ডিং বিলটি 64.4 বিলিয়ন অতিরিক্ত বরাদ্দ করা হয়েছে, এবং একটু আগে বললাম 10 বিলিয়ন ইমিগ্রেশন কাস্টম এনফোর্সমেন্ট কে দেওয়া হচ্ছে, এবং সেই যে বিলটি পাস হয়েছে 220টি ভোটে, বিপক্ষে ছিল 207। যদিও ডেমোক্রেট এবং রিপাবলিকানদের পার্থক্য মাত্র ৪-৫টি ভোটে, কখন কি উপস্থিত থাকে তার উপর ভিত্তি করে। এখন দেখা যাচ্ছে, আমি একটু আগে বললাম, ৭ জন ডেমোক্রেট রিপাবলিকানদের এই বিলে সমর্থন দিয়েছেন। শুধু তাই নয়, আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটা হচ্ছে একই সাথে আরো প্রায় ৩টি বিল পাস হয়েছে এই যাত্রায়, এই আজকে। তার মধ্যে হচ্ছে ডিপার্টমেন্ট অফ ডিফেন্স অর্থাৎ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরকে অর্থায়ন, লেবার শ্রম, স্বাস্থ্য এবং হিউম্যান সার্ভিসেস এর দপ্তরকে অর্থায়ন, হাউজিং এবং আরবান ডেভেলপমেন্ট, ট্রান্সপোর্টেশন এবং এডুকেশন, এদের যে বিলগুলি উত্থাপন করা হয়েছে সেগুলি আরো ব্যাপক ব্যবধানে পাস হয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে ডেমোক্রেটরাও অনেকে এই বিলগুলিকে ব্যাপক হারে সমর্থন দিয়েছে। এই বিলগুলি পাস হয়েছে, ৩৪১টি পক্ষে ভোট পড়েছে। তার মানে শতাধিক ডেমোক্রেট, কাছাকাছি শতাধিক ডেমোক্রেটের বেশি দেখা যাচ্ছে যে এই বিলগুলোতে সমর্থন দিয়েছে। ৮০টি ভোট বিপক্ষে পড়েছে, ৩৪১টি পক্ষে, ৮০টি বিপক্ষে। অতএব প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য এবং বিশেষ করে হাউস স্পিকার মাইক জনসনের জন্য এটি একটি বড় ধরনের সাফল্য। এত বড় ব্যবধানে আর কোন বিল তার মেয়াদকালে আর পাস হয়নি।
হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। অতএব এই বিলগুলো এখন সিনেটে যাবে এবং সেখানে পাশ হওয়াটা অনেকটাই অবধারিত বলা যায়। এবং সেক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প এই বিল স্বাক্ষর করলে আগামী 31শে জানুয়ারির মধ্যে এই বিলগুলো পাস করতে হবে। যদি পাস না করা যায় তাহলে আবার শাটডাউনের বিভীষিকা নেমে আসবে হয়তোবা, কিন্তু সেই সম্ভাবনা এখন আর নেই। এই বিলগুলি পাস হওয়ার সম্ভাবনা রয়েছে এবং প্রেসিডেন্ট তাতে স্বাক্ষর করবেন। আজকে ডেমোক্রেটিক 14টি স্টেট যারা ডেমোক্রেট নিয়ন্ত্রিত প্রশাসন রয়েছে এবং যেগুলোতে স্যাংচুয়ারি সিটি রয়েছে, সেই 14টি স্টেট এবং স্যাংচুয়ারি সিটি যে স্টেট গুলোতে রয়েছে সেই স্টেট গুলোর বরাদ্দ যেগুলো তারা ফেডারেল সরকার থেকে পেয়ে থাকেন, সেই বরাদ্দ কাটছাট করার প্রথম উদ্যোগ গ্রহণ করেছেন ট্রাম্প প্রশাসন। এবং ইতিমধ্যেই তারা ফেডারেল সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানকে আগাম নির্দেশ দিয়েছেন যে এই সমস্ত স্টেট গুলো, এই 14টি স্টেট যাদের যে স্টেট গুলোতে স্যাংচুয়ারি সিটি রয়েছে, সেই স্টেট গুলোতে ফেডারেল সরকারের কাছ থেকে কি পরিমাণ অর্থ অনুদান সাহায্য হিসাবে যায় এবং অন্যান্য প্রক্রিয়া কি পরিমাণ অর্থ পাঠানো হয় সেগুলি খুঁজে বের করার জন্য এবং যাচাই বাছাই করার জন্য এবং সেগুলিতে কাটছাট করার জন্য অফিস অফ ম্যানেজমেন্ট এবং বাজেটের পক্ষ থেকে এই নির্দেশনা পাঠানো হয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ফেডারেল এজেন্সির কাছে। এবং এই রিপোর্টটি আজকে করেছে পলিটিকো ওয়েবসাইট এবং তাতে দেখা যাচ্ছে যে যারা নির্দেশ পেয়েছেন তাদের মধ্যে রয়েছে ডিপার্টমেন্ট অফ ভেটারেন অ্যাফেয়ার্স, ডিপার্টমেন্ট অফ ডিফেন্স। এই দুটি ছাড়া বাকি সব ডিপার্টমেন্টকে তাদের বিভিন্ন স্টেটে তারা যে অর্থ অনুদান দিয়ে থাকেন, সহযোগিতা প্রদান করে থাকেন আর্থিক, সেগুলোর হিসাব সম্পূর্ণভাবে দাখিল করতে হবে। তারপর ফেডারেল সরকার বেছে বেছে সেগুলো কাটছাট করার পদক্ষেপ গ্রহণ করবেন। যে স্টেটগুলোতে এই চিঠিগুলো স্টেটগুলোর ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে ক্যালিফোর্নিয়া, কলোরাডো, কানেকটিকাট, ডেলাওয়্যার, ইলিনয়, ম্যাসাচুসেটস, মিনেসোটা, নিউ জার্সি, নিউ ইয়র্ক, অরিগন, রোড আইল্যান্ড, ভারমন্ট, ভার্জিনিয়া এবং ওয়াশিংটন স্টেট এবং ওয়াশিংটন ডিসি। এই হচ্ছে সর্বশেষ ট্রাম্প প্রশাসনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রথম উদ্যোগ ডেমোক্রেটিক নিয়ন্ত্রিত স্টেটগুলোর বিরুদ্ধে স্যাংচুয়ারি সিটি থাকার কারণে। আজকে যুক্তরাষ্ট্রের প্রসিকিউটররা অবাক বিস্ময় দেখেছেন যে আইস কর্তৃপক্ষ কথায় কথায় যুক্তরাষ্ট্র থেকে সামান্য রকম অপরাধের কারণেও যাদেরকে আটকে রাখে ডিটেনশন সেন্টারে পাঠায়, কিন্তু আজকে প্রসিকিউটর অবাক বিষয় লক্ষ্য করেছেন যে $100 মিলিয়ন স্বর্ণালংকার আত্মসাৎ এবং ডাকাতি করার অভিযোগে যে ব্যক্তি নিয়ে যুক্তরাষ্ট্রে অভিযুক্ত ছিলেন তাকে সে আইসের বাধা অতিক্রম করে সেলফ ডিপোর্টেশনের মাধ্যমে যুক্তরাষ্ট্র ত্যাগ করেছে। আইস তাকে ধরতেই পারেনি এবং এই রিপোর্টটি অবশ্য যুক্তরাষ্ট্রের কোন সংবাদ মাধ্যমে এখনো আসেনি। ইংল্যান্ডের গার্ডিয়ান পত্রিকা এই রিপোর্টটি প্রথম করেছে এবং যেই ব্যক্তির নাম হচ্ছে জেসন নেলন পার্সিলা ফ্লোরেস, তাকে 2022 সালে একটি ট্রাক যোগে একটি স্বর্ণালংকারের প্রতিষ্ঠানে প্রায় $100 মিলিয়ন স্বর্ণ লুট করার অভিযোগ তার বিরুদ্ধে উত্থাপন করা হয়েছে এবং তার বিচারও চলছিল। কিন্তু এমত অবস্থায় কৌশলে সেলফ ডিপোর্টেশনের মাধ্যমে সে তার নিজের দেশ সাউথ আমেরিকার একটি দেশে পালিয়ে যেতে সক্ষম হয়। আইস কোনোভাবেই তাকে ধরে রাখতে পারেনি এবং এই ব্যাপারে প্রসিকিউটর যারা তাকে শাস্তির জন্য আদালতে সোপর্দ করেছিল তারা অবাক বিস্ময় এই নিউজটি পেয়েছে আজকে। ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি নতুন ভাবে অনুদান এবং পুরস্কৃত করার সিদ্ধান্ত দিয়েছে যারা যুক্তরাষ্ট্র থেকে সেলফ ডিপোর্ট নেবেন, সেই সমস্ত অবৈধ অভিবাসী যারা বৈধতা কাগজপত্র ছাড়াই যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তাদেরকে, এবং তাদের জন্য পুরস্কার স্বরূপ অনুদান হিসেবে, এককালীন অনুদান হিসেবে যদি তারা সেলফ ডিপোর্ট করেন এবং সেটি ডিএইচএস এর একটি অ্যাপস এর মাধ্যমে সেই ডিপোর্টেশনটি হতে হবে এবং তারা যদি সেটি করেন তাদেরকে $2600 $2600 এককালীন দেওয়া হবে। তবে তারা ডিপোর্ট করার সেলফ ডিপোর্ট হয়ে নিজের দেশে পৌঁছানোর পর সেই অর্থটি পাবেন, আগে নয়। এবং তাদেরকে ফ্রি ফ্লাইট অর্থাৎ বিনামূল্যে নিজ নিজ দেশে যাওয়ার বিমানের টিকিটও সরবরাহ করা হবে কাস্টমস এন্ড বর্ডার প্রোটেকশনের হোম অ্যাপস এর মাধ্যমে যারা এই সেলফ ডিপোর্টেশনে অংশ নেবেন। ভেনেজুয়েলা অন্তর্বর্তীকালীন প্রধান দায়িত্বভার যিনি পালন করছেন প্রেসিডেন্ট হিসাবে, ডেলসি রড্রিগুয়েজ যুক্তরাষ্ট্র সফরে আসছেন এবং এই তথ্যটি আজকে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সিনিয়র কর্মকর্তারা ট্রাম্প প্রশাসনের। তবে তারা তারিখ ঘোষণা করেননি এখনো। বলা হচ্ছে আগামী দিন কয়েকের মধ্যেই ডেলসি রড্রিগুয়েজ প্রথম আসবেন এবং এই প্রথম দীর্ঘদিন পর ভেনেজুয়েলার কোন প্রেসিডেন্ট
তিনি অন্তরীণ দায়িত্বে হোক আর পূর্ণ দায়িত্বে হোক যুক্তরাষ্ট্র সফরে আসছেন তিনি ডেলসি রড্রিগুয়েজ, যিনি ট্রাম্প প্রশাসনের আনুকূল্যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন, অস্থায়ী প্রেসিডেন্ট। এবং এবং তার এই সফরের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্পের যে সমস্ত ঘোষণা ছিল এতদিন, সেগুলি কার্যকর করার পদক্ষেপ গ্রহণ করা হবে বলে সেই ট্রাম্প প্রশাসনের সিনিয়র কর্মকর্তারা একাধিক সংবাদ মাধ্যমকে জানিয়েছে। এবং এতে প্রমাণিত হয়, আরো জিনিস স্পষ্ট হয় যে ট্রাম্প প্রশাসন সরাসরি ডেলসি রড্রিগুয়েজ, যিনি অন্তর্বর্তীকালীন প্রশাসনের দায়িত্বে রয়েছেন, তার সাথেই সরাসরি লিপ্ত হতে চান ভেনেজুয়েলার প্রশাসন কিভাবে পরিচালিত হবে সেই দিক নির্দেশনা প্রদানের ক্ষেত্রে। এবং এর ফলে যুক্তরাষ্ট্রের পক্ষে ভেনেজুয়েলার তেল যুক্তরাষ্ট্রে নিয়ে এসে সেগুলো অন্য দেশে বিক্রি করাও সহজ হয়ে দাঁড়াবে, এমনটি আশা প্রকাশ করেছেন ট্রাম্প প্রশাসনের সিনিয়র কর্মকর্তা। এবং ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র প্রায় $500 মিলিয়ন তেল ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে নিয়ে এসে রপ্তানিও করে ফেলেছে, এবং তাতে যুক্তরাষ্ট্রের $50 মিলিয়ন লাভ হয়েছে, এবং বাকি $400 মিলিয়ন ভেনেজুয়েলার জনগণের কল্যাণ এবং তাদের অবকাঠামো নির্মাণে প্রদান করা হয়েছে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে। টিকটকে যারা ভক্ত আছেন, অনুরাগী আছেন, যারা টিকটক ব্যবহার করেন, তাদের জন্য সুসংবাদ। ট্রাম্প প্রশাসন শেষ পর্যন্ত সম্মতি দিয়েছে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন একটি প্রতিষ্ঠানকে যুক্তরাষ্ট্রের টিকটক পরিচালনা করার ক্ষেত্রে, এবং এই ব্যাপারে ট্রাম্প প্রশাসন আজকে সম্মতিসূচক সিগন্যাল দিয়েছে। তাতে মনে হচ্ছে যে এটি যুক্তরাষ্ট্রের একটি যুক্তরাষ্ট্রের মালিকানাধীন, অর্থাৎ যুক্তরাষ্ট্রের নাগরিকদেরই একটি প্রতিষ্ঠান, বিনিয়োগকারী প্রতিষ্ঠান এই টিকটকের মালিকানা দায়িত্ব গ্রহণ করতেছে টিকটক ইউএসএ, এবং তার ফলে যারা এটি ব্যবহার করেন তাদের জন্য এখন থেকে আর টিকটক ব্যবহারের জন্য কোনো ঝামেলা কিংবা নিষেধাজ্ঞা কিংবা কোনো বাধা আর রইল না। যুক্তরাষ্ট্রেই টিকটক পরিচালিত হবে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন যুক্তরাষ্ট্রের প্রশাসনের মাধ্যমে, কোম্পানির মাধ্যমে। প্যালেস্টাইনের অ্যাক্টিভিস্ট মাহমুদ খলিলের কথা মনে আছে, গাজায় আক্রমণে, ইসরায়েলের আক্রমণের সময় যিনি সোচ্চার হয়েছিলেন বিভিন্ন, এবং যার সোচ্চার হওয়ার কারণে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে প্যালেস্টাইনের পক্ষে স্লোগান, আন্দোলন, সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। এবং সেই মাহমুদ খলিল, যিনি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট ছাত্র ছিলেন এবং গ্রাজুয়েশনও লাভ করেছেন, যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারী, তাকে যুক্তরাষ্ট্রের মিত্র দেশের বিরুদ্ধে প্ররোচনায় ইঙ্গিত দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল, যা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি বাস্তবায়নের ক্ষেত্রে পরিপন্থী কাজ হিসাবে স্টেট ডিপার্টমেন্ট চিহ্নিত করেছিল, এবং যার ফলে তাকে গ্রেফতার করে জেলেও পাঠানো হয়েছিল। কিন্তু একজন বিচারক তাকে জামিন দিয়েছিলেন। সেই জামিনটি বিচারক বৈধভাবে দেননি বলে একটি আপিলস কোর্ট রায় দেওয়ার পর মাহমুদ খলিলকে পুনরায় গ্রেফতার করা হচ্ছে, এবং গ্রেফতার করার পর তাকে এবার আলজেরিয়াতে ডিপোর্ট করা হবে। কারণ তাকে ডিপোর্ট করার সম্পূর্ণ ব্যবস্থা, চূড়ান্ত ব্যবস্থা ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে গ্রহণ করেছে, এবং আগামী দিন কয়েকের মধ্যে তাকে পুনরায় গ্রেফতার করে আলজেরিয়াতে পাঠিয়ে দেওয়া হবে, এমনটি ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির পক্ষ থেকে জানানো হয়েছে। যদিও নিউ ইয়র্ক সিটির মেয়র বলেছেন যে মাহমুদ খলিল নিউ ইয়র্কেরই মানুষ এবং তাকে নিউ ইয়র্কেই থাকতে দিতে হবে ট্রাম্প প্রশাসনকে, এমন দাবিও তিনি করেছেন এর মাধ্যমে। তবে সেই দাবিতে কতটুকু কর্ণপাত করবেন ট্রাম্প প্রশাসন কিংবা ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি, সেই বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। আরেকটি বিষয় শেষ করার আগে, যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে আমি বর্ণনা করেছিলাম, সেটি আবারও আপনাদের সামনে তুলে ধরছি। সেটি হচ্ছে যে আপনারা যদি আপনাদের পকেটে একটু হাত দিয়ে দেখেন যে আপনাদের যে আইডি কার্ডটি রয়েছে, নিউ ইয়র্ক স্টেট আইডি কার্ড, সেই আইডি কার্ডের কোনায় যদি লেখা থাকে নট ফর ফেডারেল পারপাস, আপনাকে যদি আইস কোনোখানে আটকায় তাহলে সেই আইডির কোনো মূল্য নেই। কারণ আইস হচ্ছে ফেডারেল পুলিশ, এবং আপনার আইডিতে লেখা আছে যে এটি নট ফর ফেডারেল পারপাস, অর্থাৎ এটি আপনি আইসের কাছে ব্যবহার করতে পারবেন না, আইস এটিকে আইডি হিসেবে গ্রহণও করবে না। সেক্ষেত্রে আপনাকে হয়তো ডিটেনশনে নিয়ে যাওয়া হবে, এবং আপনি যদি পরবর্তীতে প্রমাণ করতে পারেন যে আপনি যুক্তরাষ্ট্রে বৈধভাবে অবস্থান করছেন, আপনি যুক্তরাষ্ট্রের নাগরিক কিংবা গ্রিন কার্ড জারি কিংবা ভিসার মেয়াদ শেষ না হয়ে যাওয়ার পরও ভিসা রয়েছে, কিন্তু এই সমস্ত ক্ষেত্রে এই ইউএসসিআইএস থেকে বারবার বিজ্ঞপ্তি প্রচার করা হচ্ছে যে আপনি যুক্তরাষ্ট্রে বৈধভাবে অবস্থানের কাগজটি আপনার সাথে রাখবেন, দলিলটি। অনেক হয়তো ভুল বুঝে নিউ ইয়র্ক স্টেটের আইডি, যেটি নট ফর ফেডারেল পারপাস লেখা আছে, সেটি পকেটে রাখেন, সঙ্গে রাখেন।
সেটির কোনো মূল্য আইস কর্তৃপক্ষের কাছে নেই। আপনি যদি আইসের মোকাবিলা আইসের সম্মুখীন হন, তাহলে সেই আইডিকে আইস কোনো গুরুত্ব দিবে না। অতএব যারা যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাস করছেন, যাদের যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড রয়েছে, যারা ইতিমধ্যেই তারা রিয়েল আইডি করেছেন, তাদের কোনো সমস্যা নেই। আর যারা যুক্তরাষ্ট্রের নাগরিক, তাদের উচিত এনহান্সড আইডি কিংবা এনহান্সড ড্রাইভিং লাইসেন্স করা। সেই আইডির ডান দিকে যুক্তরাষ্ট্রের ফ্ল্যাগ থাকে, ছবি। মাত্র যুক্তরাষ্ট্রের ৬টি স্টেট এই সুযোগ সুবিধা পেতে পারে, তার মধ্যে নিউ ইয়র্ক একটি। এবং সেই নিউ ইয়র্কের বাসিন্দারা, যারা যুক্তরাষ্ট্রের নাগরিক, তারা যদি সেই এনহান্সড আইডি কিংবা এনহান্সড ড্রাইভিং লাইসেন্স করেন, সেটি তাদের আরেকটি বাড়তি সুবিধা দিয়ে থাকে। তারা যখন ড্রাইভ করে কানাডা কিংবা মেক্সিকো যাবেন, তখন তাদের অন্য কোনো আইডির আর প্রয়োজন হয় না। অতএব যারা নট ফর ফেডারেল পারপাস আইডিটি ব্যবহার করতেন, সেটি মূলত দেওয়া হয়েছিল নিউ ইয়র্ক স্টেটের নতুন আইডি নিয়মের কারণে, যে আইডিতে বলা হয়েছিল যে নিউ ইয়র্ক স্টেটের সকল বাসিন্দা, রিগার্ডলেস অফ ইমিগ্রেশন স্ট্যাটাস, অর্থাৎ ইমিগ্রেশন স্ট্যাটাস ছাড়াই নিউ ইয়র্ক স্টেটের আইডি পেতে পারেন, এমন সুবিধা কার্যকর করার ক্ষেত্রে সেই আইডিটি ব্যবহার করা হয়েছিল বা প্রবর্তন করা হয়েছিল। এবং অনেকে না বুঝে সেই নট ফর ফেডারেল ইউজ আইডিটি ব্যবহার করছেন, গ্রহণ করেছেন। এখন থেকে সাবধানে থাকবেন। নিউ ইয়র্ক সিটিতে আইসের অপারেশন শুরু হয়েছে। সেই আইডির কোনো মূল্য ফেডারেল সরকারের কাছে নেই, কারণ এটাতে লেখাই আছে নট ফর ফেডারেল পারপাস। আপাতত এখানে শেষ করি, আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান। আপনি যেটা বলছিলেন যে 34 জন, রাইট, নোয়াখালীর 34 জন যাদেরকে রিপোর্ট করা হয়েছে, সো ওনাদেরকে সর্বশেষ ডিপোর্ট অভিযান, এর আগেও অনেকে ডিপোর্ট করা হয়েছে, সর্বশেষ যেটি করা হয়েছে। মানে এবার মনে হচ্ছে যে প্রচুর বাংলাদেশিকে রিপোর্ট করা হচ্ছে। এর আগে অবশ্য মনে হতো ম্যাক্সিমামই সাউথ আমেরিকান, কিন্তু এবার মনে হচ্ছে আপনাদের হয়তো অনেকেরই মনে আছে যে 20 দিন আগে গোলাম মুর্তজা যখন তিনি ওয়াশিংটনের তিনি মিনিস্টার প্রেস, তিনি এখানে এসেছিলেন এবং বলেছেন, তখন আমি বলেছিলাম যে যুক্তরাষ্ট্রে আরো অনেক নাগরিককে পাঠানোর প্রক্রিয়া চলছে, শুধুমাত্র যুক্তরাষ্ট্রের বাংলাদেশ কনসুলেট গুলো থেকে তাদের ট্রাভেল ডকুমেন্ট চূড়ান্ত করার পর। কারণ এই সমস্ত অভিবাসীরা ইমিগ্রেশনের কাছে বলেছে যে তাদের কোনো ট্রাভেল ডকুমেন্ট নেই, তাদের কোনো পাসপোর্ট নেই, তারা সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ করেছে, এবং সেই জন্যই তাদের খুব দ্রুত তাদেরকে যুক্তরাষ্ট্র থেকে ডিপোর্টেশন করার প্রক্রিয়াটি কার্যকর করেছে ইউএসসিআইএস এবং কাস্টম এনফোর্সমেন্ট। অতএব তাদের অপেক্ষা ছিল যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাস কিংবা কনসুলেট গুলো থেকে ট্রাভেল ডকুমেন্ট পাওয়ার ক্ষেত্রে। যখনই তারা ট্রাভেল ডকুমেন্ট পায় এবং 30 কিংবা তার থেকে বেশি লোক একসাথে জড়ো করতে পারে, তখনই তারা বিশেষ ফ্লাইটে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেয়। সো আপনি আজকে বলেন যে নিউ ইয়র্ক সিটিতে আইসের অপারেশন ব্যাপক করা হয়েছে। আমি একাধিক খবর পেয়েছি, একাধিক মানুষ আমাকে জানিয়েছে জামাইকা এলাকাতে আইসের অভিযান হয়েছে। দিন কয়েক আগে জ্যাকসনের এলাকাও আইসকে দেখা গেছে, আইসের গাড়িও দেখা গেছে, আইসের সদস্যদেরও দেখা গেছে রাস্তাঘাটে হাঁটা চলা করতে। তবে তারা তো আর ঘোষণা দিয়ে মাইক বাজিয়ে অ্যাম্বুলেন্সের মতন সাইরেন বাজিয়ে আসে না। অতএব সেটি অনেকে হয়তো টেরও পান না। অনেকেই তারা সিভিল গাড়ি ব্যবহার করে থাকেন। বিশেষ করে দেখা যাচ্ছে নতুন একটি প্রক্রিয়া, তারা অনেক সময় রেন্টে কার ব্যবহার করে থাকেন বিভিন্ন স্টেটের লাইসেন্স সম্বলিত। অতএব অনেকের পক্ষে ট্যারি পাওয়া যায় না যে এরা আইসের লোক। রিইনফোর্সমেন্ট হিসেবে যে পরবর্তীতে যে গাড়িগুলো আসে সেগুলো আইসের মার্ক করা থাকে। কিন্তু যে কথাটি আমি বলার চেষ্টা করছি, আইসের অভিযান নিউ ইয়র্কে ঘোষণা ছাড়াই বলা যায় শুরু হয়েছে, এবং এটি বেশ জোরাদার। এবং অনেকেই হয়তো লক্ষ্য করেছেন যারা লং আইল্যান্ডে থাকেন, তারা অনেকেই হয়তো এই বিষয়টি লক্ষ্য করেছেন যে লং আইল্যান্ডে হামেশাই আইসের অভিযান পরিচালিত হচ্ছে। বিকজ লং আইল্যান্ডে আপনি জানেন যে লং আইল্যান্ড ইজ আ পার্ট অফ স্যাংচুয়ারি, এবং সেখানে আপনার ইভেন লং আইল্যান্ড স্যাংচুয়ারি পার্ট না, এটাই তো বলতেছে পার্ট না। এবং ওইখানের যে লং আইল্যান্ডের যে কাউন্টি এক্সিকিউটিভ, তারা সহযোগিতা করছে আপনার আইসকে। সো তবে তাহের এই মুহূর্তে আরেকটা কথা খুব স্পষ্ট করে বলা যায়, সেটা তো স্যাংচুয়ারি সিটিতে আপনি থাকেন কি না থাকেন, এটা খুব একটা ডিফার করছে না। গতকালকে যে তথ্যটি আমি দিয়েছিলাম, শেয়ার করেছিলাম অনেকের সাথে, যে আইসের যারা এনফোর্সমেন্ট অফিসার আছে তাদের কাছে যে মেমো আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ারেন্ট দিয়েই তারা ঘরে ঢুকে যেতে পারে, ঘর ভেঙে ফেলে ঢুকে যেতে পারে। জুডিশিয়াল ওয়ারেন্টের এখন আর কোনো প্রয়োজন নাই। অতএব সেই রক্ষা কবচটি যখন চলে গেছে, তখন তার স্যাংচুয়ারি সিটি কোনো অর্থ বহন করে না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। সো আমরা আরেকটা জিনিস দেখলাম, বলে রাখি তাহের, আমাদের দর্শকদের আবারও সতর্ক করি, আপনারা কেউ নট ফর ফেডারেল পারপাস
সম্বলিত আইডি ব্যবহার করবেন না আইসের কাছে, এতে ডিটেনশনে যাওয়ার সম্ভাবনা প্রচুর। থ্যাংক ইউ। আশা করি সবাই এই বিষয়টি খেয়াল মনে রাখবেন। জনাব মীর মিজানুর রহমান, অ্যাটর্নি অ্যাট ল, আপনার কাছে যাচ্ছি। সো হাউস পাসেস ডিএইচএস ফান্ডিং বিলস ডেসপাইট ডেমোক্রেটিক অপোজিশন ওভার আইস, এটা একটু পরে আলোচনা করি। আগে জেনে নেই যে বাংলাদেশে প্রচুর লোক যারা দেশে গিয়েছেন এবং গ্রিন কার্ড তাদের আছে, কিন্তু দেশে গিয়ে ওভারস্টে করার কারণে গ্রিন কার্ড হয়তো তারা আর মনে করছেন ফিরে আসতে পারবেন না। সো ইজ দ্যার এনি প্রসিজিওর, এনি ওয়ে এই কার্ড আবার রিজিউম করা যাবে অথবা এই কার্ড আবার কাজে লাগবে, এরকম কোনো কিছু আছে, কোনো সুবিধা? যাদের রেসিডেন্সটা অ্যাবান্ডন হয়ে গেছে বিকজ তারা পারমিশন ছাড়া 1 বছরের বেশি বাইরে থেকেছেন, তো তাদের জন্য তাদের গ্রিন কার্ডটা নাই, এগুলো কথা। কিন্তু রিটার্নিং রেসিডেন্ট ভিসা নামে এক ভিসা নিয়ে ওনারা আবার গ্রিন কার্ড ফিরে পেয়ে মানে পার্মানেন্ট রেসিডেন্স, হ্যাঁ, এটা কার্যকর করতে পারেন। তো এটা ওনারা যারা বাইরে আছেন তারা এই সুযোগটা নিতে পারেন। এবং আজকেও আমরা একটা অ্যাপ্রুভাল পেলাম, কিন্তু সেটা পুরোপুরি শেষ, মানে কাজ শেষ হয়নি, অ্যাপ্রুভাল হয়েছে। এখন যে কনসুলার প্রসেসিংয়ের কিছু পার্ট এটা করে তারপরে এখানে রিজিউম করবেন, গ্রিন কার্ড নিয়ে পার্মানেন্ট রেসিডেন্স নিয়ে আসবেন, গ্রিন কার্ড পাবেন এটসেট্রা। যদি এটা হয়ে থাকে, যে কার্ডটার ভ্যালিডিটিও যদি শেষ হয়ে যেয়ে থাকে, তাহলেও সেটা আবার নতুন করে পাবেন। আর তার আগে একটা কথা বলে নিই, অনেকের যেরকম কার্ড আছে, কার্ডের ভ্যালিডিটি আছে, তো সামহাও, যেমন কয়েকদিন আগে আরেকটা কেস আমরা নিলাম, সেটা হচ্ছে যে উনি বেশ কিছু বছর হয়ে গেছে, প্রায় 5 বছর, তো উনি চলে আসছেন, হ্যাঁ, তো এয়ারপোর্টে চলে আসছেন। তো ওনাকে যেটা করা হয়েছে, ওনাকে ভেতরে আসতে দিয়েছেন, তো কিন্তু ওনাকে ডিপোর্টেশন প্রসিডিংসে ফেলে দিয়েছেন। তো ওইটা হলে আমার সুবিধা হয়, তো ওইখান থেকে আমি ওনাকে বের করে নিয়ে মানে গ্রিন কার্ড সহ বের করে নিয়ে এই গেল একটা। আরও কিছুদিন আগে আরেকটা কেস আসলো, উনি আসছেন, তো ওনাকে যেটা করা হয়েছে ওটা হচ্ছে ট্রিক করেছে, ট্রিক করে যে উনি ভলান্টারিলি গ্রিন কার্ড উইথড্র করে দিলেন, এরকম একটা অ্যাপ্লিকেশনের সিগনেচার নিয়ে মানে করিয়ে, তারপরে ওনাকে B1 B2-তে ওনাকে 6 মাসের জন্য থাকতে দিয়ে এখানে এন্ট্রি দিয়েছে আর কি, অ্যাডমিটেড হলেন ভিজিটর হিসাবে। তো উনি ভাবছে এটি ভিসা, কিন্তু না, উনি যখন চলে যাবেন আবার আসতে নিলে ওনার অ্যাকচুয়ালি ভিসার জন্য মানে অ্যাপ্লাই করতে হবে, নন ইমিগ্রেন্ট ভিসা, বিকজ ওনার ওই গ্রিন কার্ডটা উনি উইথড্র করে দিয়েছেন, এটা উনি বুঝতে পারেননি আর কি। তো গেল, তারপর ভয়ভীতিও দেখায়, বিভিন্নভাবে এটা করে। তো প্রথম কথা হচ্ছে এই যখন এই ভয়ভীতির প্রশ্ন আসে, তখন আপনাকে একটা ফার্ম স্ট্যান্ড নিতে হবে যে আমি যাদের কাছে যাব, আমি আমার লয়ারের সাথে কথা বলবো, আমি দেশে গেলে আমার যদি মানে আমি মুখে কথা তুলে দিতে চাচ্ছি না, যদি দেশে যেতে ভয় থাকে সেটা বলবেন, হ্যাঁ, তাহলে ওনাকে ওদের ডিটেনশনে নিয়ে যাবে, নিলেও আপনি এইখানে মানে তারপরে ছাড়ানো যাবে বা বিভিন্নভাবে। মোট কথা হলো যে আপনি ওই ভয় দেখালো বলে বা ট্রিক করলো বলে আপনি এই যে আপনার রাইটটা মানে মানে এটা ছেড়ে দিলেন, আশাটা ছেড়ে দিলেন, মানে আপনার যেই অধিকারটা আছে সেটা থেকে নিজেকেই বঞ্চিত করলেন, এটা ঠিক হবে না। তো যেমন করে এই যে এখন যেই আরেকজনের কথা বললাম, প্রায় 5 বছরের মতো বা তারও বেশি থেকে এখানে আসছেন, উনি কোর্টে গেলে আমাদের যেটা আমরা করি এটা হলো এই প্রসিডিংসটা সামহাও টার্মিনেশনের একটা ব্যবস্থা করি। তো সেটা হলে আপনার তার মানে ওনার গ্রিন কার্ডটা রয়ে গেল, ডিপোর্টেশন প্রসিডিংসটা চলে গেল, হ্যাঁ, এইগুলো একটা কথা। প্লাস কেউ কেউ যদি এইভাবে আনে, তাহলে ওটা সাধারণত অ্যারাইভিং এলিয়েন হিসাবে আনে। তো আনলে এইখানে ডিপোর্টেশন প্রসিডিংসে থাকলেও উনি, হ্যাঁ, ওইটাকে কন্টিনিউ করে আমরা যেটা করব সেটা হচ্ছে ওই যে ওনার যে ইমিডিয়েট রিলেটিভ যারা আছেন, যেমন তার হয়তো মানে 21-এর উপরে, হ্যাঁ, অবিবাহিত হোক বিবাহিত হোক, মেয়ে আছে কি ছেলে আছে, ওনারা আবার পিটিশন করতে পারে, করে এখানে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করিয়ে নেওয়া যায়, এবং তারপরে বেসড অন দ্যাট
আমরা প্রসিডিংসটা টার্মিনেট করে নিতে পারি। এগুলো একটা। আরেকটা হচ্ছে যে, যেটা আমি প্রথমে শুরু করেছিলাম, যে সে বাংলাদেশে আছেন, গ্রিন কার্ড অনেক মানে নষ্ট হয়ে গেছে ইত্যাদি, উনি কীভাবে আসবেন, সেটা হচ্ছে সেই রিটার্নিং রেসিডেন্ট, হ্যাঁ, ভিসা। তো প্রথমে বিভিন্ন মানে আরও বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন আছে, এগুলো করে সামহাও দেখাতে হবে যে উনি বাংলাদেশে থেকে যেতে চান নাই, উনি এইখানে এই দেশকেই ওনার পার্মানেন্ট রেসিডেন্সি হিসাবে উনি গণ্য করে আসছেন। ফর ভেরিয়াস রিজনস উনি ওখানে দীর্ঘদিন থেকে যেতে হয়েছে, 1 বছরের বেশি থেকে যেতে হয়েছে, 2 বছরের বেশি থেকে যেতে হয়েছে, সেগুলা জাস্টিফাই করতে হবে। এবং একটা কথা জানা দরকার, ইমিগ্রেশনের সব ব্যাপারই আফটার অল ডিসক্রিশনারি, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো ফলে এখানে 2-2-4 কোনো ব্যাপার নেই। হ্যাঁ, আপনাকে মানে স্কাই ইজ দ্য লিমিট, যতভাবে পারা যায়। বা আপনারা মানে যেমন আমরা যদি এটার উপর কাজ করি, আমাদের সাথে সহযোগিতা করতে হবে। করলে আমরা যতটুকু পারি এটা আমরা ব্যবস্থা করি। তো এইভাবে করে তারপরে কিছু মানে পুরোপুরি না, কনসুলার প্রসেসিংয়ের কিছু ব্যাপার করে তারপরে ওনাদের গ্রিন কার্ড পেয়ে যেতে পারেন। তো ফলে এইভাবে করে বাংলাদেশের এরকমের একটা বড় অংশ, অনেকেই আছে, সে হয়তো বাবা মা আছেন, হুম, ওনারা এখানে এসে, আমার নিজের বাবা মাই 1 মাস পরেই চলে গেলেন। যেতে যেতে অবশ্য 6 সপ্তাহ প্রায় মতো হয়েছিল, টিকিট টিকিট কাটা, কান্নাকাটি ইত্যাদি ইত্যাদি, কোনোভাবেই বোঝানো গেল না, গেল। তো একটার সময় আমার আব্বা যখন চলে গেলেন, বা মানে আল্লাহ নিয়ে গেলেন, তখন আমরা ভেবেছিলাম আম্মাকে আবার নিয়ে আসবো, উনি রাজি হয়েছিলেন, কিন্তু ততদিন আর ওনার আসার মতো অবস্থা হয় নাই, ওনাকেও আল্লাহ নিয়ে গেছেন, গেল। তো এইরকমই যারা ধরেন একা হয়ে গেছেন, হ্যাঁ, হয়তো বা ওনার আরেকজন যে পার্টনার, মানে বাবা অথবা মা, উনি অসুস্থ বলে উনি আর আসছিলেন না, কিন্তু এখন উনিও চলে গেছেন, এখন ছেলে পেলে সব এইখানে, ওনাকে কে দেখবে, অনেক বুঝিয়ে শুনিয়ে হয়তো আপনারা রাজি করালেন, তখন কিভাবে কি ব্যবস্থা করতে হবে, এটা সেটা একটা ব্যবস্থা আর কি, ওনাকে আফটার অল নিয়ে আসা যায়। হ্যাঁ, বা অন্যরাও আছে, কেউ হয়তো পড়াশোনা করতে গেছে, বা বিভিন্নভাবে বাচ্চা ছেলে মেয়েও আছে। আমার এক সিনিয়র ভাইয়ের মেয়ে এসে চলে গেছে 2 মাস থেকে, এখন উনি বলতেছে আফটার অল ফিউ ইয়ার্স যে তাকে কিভাবে আবার এখানে পাঠানো যায়। এখন সে রাজি হয়েছে। তো এরকমের অনেক ধরনের সিনারিও আছে। আপনার যেহেতু প্রশ্নটা করেছেন, নিশ্চয়ই আপনারা অনেকের সাথে কথা বলেন, সেখান থেকে আপনারা প্রশ্নটা পেয়েছেন, বা মানে কমিউনিটিতে আপনারা যেহেতু যোগাযোগটা আছে, তো সেখানে বিভিন্ন ধরনের সিনারিও থাকতে পারে। ওনাদের উচিত হবে এই ব্যাপারে কাজ করা। কারণ যতই বলেন, এই রাস্তাঘাটে শোনা যায়, যেটা সত্যি কথা, যে অবস্থা খারাপ। হ্যাঁ, এটা আপনিও জানেন, আমিও জানি, এটা নতুন করে এখানে বলে আমি আর ভয়ভীতি বাড়াতে চাই না। কিন্তু কথা হচ্ছে, এর মধ্যে আইন কানুন আছে, এই সুযোগ সুবিধাগুলো নেওয়া উচিত। নিয়ে তারপরে ওনার যদি এরকমের আসতে ইচ্ছা করে, উনি এখানেই, ওনার সব ফ্যামিলি টাইজ আছে। হ্যাঁ, ওনার হয়তো এখানে এসে একটা ব্যাংক অ্যাকাউন্টে করেছিলেন, ওটা বন্ধও করেননি। হ্যাঁ, ওনার হয়তো মানে মানে বিভিন্নভাবে এগুলা দেখানো যায়, আপনি ট্যাক্স রিটার্ন করেছেন। এর ফলে এটার সাথে আরেকটা জিনিস চলে আছে, যারা আসছেন এখানে চলে যাওয়ার আগে এই জিনিসগুলো একটু করা। যখনই আপনি আসলেন, মেয়ে নিয়ে আসছে, ছেলে নিয়ে আসছে, ভালো কথা, কিন্তু আপনার যারা অবশ্য ওনারা অনেকে হয়তো একটু ভয়ও পায়, ছেলেকে বলবো আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট করে দে, উনি হয়তো লজ্জায় বলতেও পারতেছেন না, ওই আনছে, ওই সব করবে, মানে আবার এগুলো বলে কিরকম ভাবে। হ্যাঁ, তো যারাই এরকমের এনেছেন, ওনাদের ভালোর স্বার্থে একটু একটা ব্যাংক অ্যাকাউন্ট করেন, কোনো না কোনো মানে কিছু একটা করেন, যাতে করে ওনার একটা পরিচয় থাকে। কেন, উনি যে পার্মানেন্ট রেসিডেন্স বললেন, যেখানে যা আসছেন, মানে কিছু যেন একটা দেখানো যায় যে উনি এখানে এসে উনি থাকতে চেয়েছেন। হাউ অ্যাবাউট ট্যাক্স রিটার্ন? হ্যাঁ, এইটা একেবারেই বেসিক জিনিস। জি, হ্যাঁ, একেবারেই বেসিক জিনিস। যে যারাই এখানে আছেন, প্রত্যেকে ট্যাক্স ফাইলটা করবেন, ট্যাক্স রিটার্ন ফাইল করবেন। হ্যাঁ, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। জি। হুম, আপনি একেবারেই ঠিক কথা বলেছেন। এটা একটা একটা বেসিক জিনিস, ট্যাক্স রিটার্ন ফাইল করা। আমি একজনকে দেখতে পাচ্ছি, উনি বোধহয় খুব সুখী মানুষ, পান খাচ্ছেন বোধহয়।
হ্যাঁ, যে উনি আর উনি কি রেগুলার উনি পান খান, উনি ওনার এটা ইয়ে আপনার। আচ্ছা, আর একটা ছোট্ট প্রশ্ন করে নেই মিজান ভাই আপনার কাছ থেকে, না, একটা সেটা সুখী মানুষের কথা বলছি, ওটার মনটা মানে কথাটা কাটাই দিচ্ছি না, তো। এটা এটা মানে এটা মানে অনেকেরই গাত্রদাহ শুরু হয়, মানে হ্যাঁ, অন্য কাউকে সুখী দেখলে। না, গাত্র যদি মিজান ভাই, এটা আপনার যদি আমাদের গাত্র থাকে তাহলে দাহ হতেই পারে, এটা তো কারণ কোনো আমি দেখুন। অ্যাকচুয়ালি এতক্ষণ ধরে কথা বলছি, আপনাদের দুজন যে খুনসুটি, মানে চূড়ান্ত একটা বন্ধুত্বের যে প্রকাশ, আপনারা এই যে ঝগড়াঝাটি করেন, এটা অ্যাকচুয়ালি আপনারা ওদের বাল্য বন্ধু ছিলেন। হ্যাঁ, তো ওইটা আমি মিস করতেছিলাম, ফলে একটু জায়গায় দিলাম আর কি। না, এই হচ্ছে গাত্র যদি থাকে তাহলে দাহ হতে পারে, আপনি চুলকানিও হতে পারে, আনন্দ হতে পারে, অনেক কিছু হতে, দুঃখ হতে পারে, রাইট? একজন সুখী মানুষ, পেছনে প্রথম আলো লেখা বা একটা বড় পত্রিকা, হুম, বিখ্যাত জি। পত্রিকা, হুম, সো আরেকটা ঠিক। প্রশ্ন করতে চাই আপনাকে, সেটি হচ্ছে যে ছোট্ট একটা প্রশ্ন যদি 1 মিনিট জানতে পারি, জাস্ট জানার জন্য, যে যারা এখানে এসে তাদের বাচ্চা কাচ্চা হয়েছে, বাচ্চা কাচ্চা হওয়ার পরে তারা ভিজিটে আসছে, বাচ্চা কাচ্চা হয়েছে, হওয়ার পরে তারা দেশে চলে গেছে আমার বাচ্চা নিয়ে, আমেরিকান সিটিজেনের একটা আপনার সার্টিফিকেট নিয়ে, কিন্তু বিল টিল পে করে নাই, তাদের কি কোনো অসুবিধা হবে আবার ফিরে আসতে? আম, যে কোনো কেউই এখানে যাই করেছেন, ভবিষ্যতে যখন আবার আসবেন, ওই জিনিসগুলো উঠে আসবে। এবং একটা সময় হয়তো এগুলা কোনো সমস্যা ছিল না, এখন যেভাবে করে মানে যে মানে কথাগুলো বলা হচ্ছে স্টেরিওটাইপ করে, যে বাঙালিরা মোটামুটি, এবং যেটা তথ্যের ভিত্তিতেও হয়তো হয়েছে, হ্যাঁ, যে অনেক সুবিধা সুবিধা নেন, যার ফলে যখনই একজন বাংলাদেশি মানুষ আবার ফিরে আসতে নিবে, আহ, ভিসাটা হচ্ছে, ধরেন আপনার 5 বছরের ভিসা ছিল, আপনি 6 মাসের মাথায় চলে গেছেন, কিন্তু ওই 4.5 বছর, 4.5 বছরের মাথায় আবার আসলেন, ওই ভিসাটা হচ্ছে আপনাকে এয়ারপোর্ট পর্যন্ত আসতে দেয়, জি। ওই সুযোগটা দেয়। এখানে ঢুকতে পারবেন কি না, অ্যাডমিটেড হবেন কি না, সেটা ওই এয়ারপোর্টে ডিসিশন হবে। এবং এইটা এমনকি শুধুমাত্র ভিজিট ভিসা হোল্ডারদের না, গ্রিন কার্ড হোল্ডার প্রতিবার যখন আসবেন, ইটস এ নিউ অ্যাডমিশন, ইটস এ নিউ অ্যাডমিশন টু পার্মানেন্ট রেসিডেন্স। ফলে ইয়েস, প্রত্যেকেরই ব্যাকগ্রাউন্ডে যদি এরকম কিছু থাকে, হ্যাঁ, যেটা মানে একটা বড় ধরনের একটা ব্যাপার, তারপরে ফ্রড একটা ব্যাপার, ক্রিমিনাল জি। রেকর্ড, এগুলা ইস্যু হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ মীর মিজান। আপনার সাথে দেখি 2-1 দিনের মধ্যে আবার আলোচনা করব, যে আজকে যে বাজেট, আজকে আর সময় হবে না এটা নিয়ে আলোচনা করার, বাট আজকে কালকে যদি আপনি একটু মেহরবানি করে আমাদের ভিউয়ারদের দিকে তাকিয়ে একটু সময় দিতে পারেন, দেন। এই ধরনের কথাবার্তা মানে শুনলে, গতকালও কি কি যেন বলেছিলেন, এগুলো বন্ধ করেন। হ্যাঁ, আজকেও আপনার টিভি প্রোগ্রাম দেখে বাফেলো থেকে একজন এসে হাজির। হ্যাঁ, তো এগুলা, এই ধরনের প্রোগ্রামে এসে এই যে মানুষের সাথে পরিচয় হয়, মানুষ দেখে, ইটস এন অ্যাডভার্টাইজমেন্ট, এটা আমাদের উপকার হয়। এই আপনাকে আমি 93 থেকে চিনি, সেই সময় থেকে বিভিন্ন মাধ্যমে এটা মানে এখন যেমন লাইভ টিভি প্রোগ্রাম, তখন পত্রিকা ছিল, বিভিন্ন রকম পত্রিকা, বিভিন্ন পত্রিকাদের সাথে আপনি জড়িত ছিলেন। আপনাদের মতো মানুষেরা আমাদের মতো বহু প্রফেশনালকে গড়ে তুলছেন। হ্যাঁ, আমাদের আজকে আসার পিছনে থ্যাংক ইউ সো মাচ এগুলোর ফর মধ্যে ইউর আবার কি কাইন্ড ওয়ার্ড। বলেন, অনুনয় টনুনয় বলেন, এগুলো ভয়ঙ্কর কথাবার্তা, না, বলে না, কি। থ্যাংক ইউ সো মাচ অনেক ফর ইউর অনেক কাইন্ড ধন্যবাদ ওয়ার্ড, আপনাদের। থ্যাংক ইউ। স্যার শুনেন, এইটা জাস্ট এ নোট, একজন পজিটিভ মানুষ একটা পজিটিভ নোট দেয়া, অনেক কিছু, অনেকের জন্যই আমরা সাংবাদিকতা করি। পারলে আপনার পিছনে গিয়া সামনেও পারে বললো, বলে পাঞ্জাবিটা হলুদ হলুদ লাগতেছে, বুঝছেন? মানে আপনারে তো বলেও আমারও বলে, কিন্তু এই যে মীর মিজান মানে এটা স্বীকৃতি দিলেন যে আমাদের এই প্রয়াসটা তাদের কিছুটা হইলেও সাহায্য করে। ধন্যবাদ এক- মিজান ভাই। একবার থ্যাংক ইউ সো নাজমুল মাচ। হাসান ভাইকে চূড়ান্ত দুঃখ পেতে দেখেছি। একবার এক মিনিস্টার সাহেব আসছিলেন, হ্যাঁ, ওনার সামনে একজন যিনি মানে সঞ্চালনা করছিলেন, হ্যাঁ, একটা ভয়ঙ্কর রকমের খুব মানে অবসর, তার বয়স আমি জানি না কত, খুব বেশি বয়স না, এরকম করছিলেন, উনি খুব দুঃখ পেয়েছিলেন, উঠে চলে যাচ্ছিলেন, মিনিস্টার সাহেব ওনাকে বসাতে পারতেছিলেন না। এরকমও ঘটেছে, আই নো, এগুলো হচ্ছে, কিন্তু এর মতো, হ্যাঁ, আপনারা তো এগুলা, আমরা আমাদের শ্রুতি পাবেন সেই জন্য এগুলো করেন না। জি। আপনারা করেন আপনাদের মানে দায়িত্ববোধ থেকে করেন, নিজের একটা প্লেজারের জন্য করেন, মানুষের উপকারের জন্য করেন, এই জি। হচ্ছে কথাটা। থ্যাংক বাট ইউ সো এনিওয়ে, মাচ। আজকে এই পর্যন্তই থাকুক। হ্যাঁ, জি। ওকে। কালকে আমার আবার দেখি আপনাকে শুভেচ্ছা, কোনোভাবে যদি ইয়ে করতে পারি আর কি, মানে কনভিন্স আমার করতে পারি, শুভেচ্ছা নেবেন। চেষ্টা করব। কালকেরটা কালকে বাঁচি কিনা দেখেন না আগে। মানে ওকে, তো ঠিক আছে, ভালো অলরাইট। থাকেন। আর প্যানেলে অন্য যারা আছেন, আমার সালাম গ্রহণ করুন। জি। ধন্যবাদ। থ্যাংক সাহেব, ইউ। থ্যাংক ইউ। জি। সাহেব, আজকে আমি নিউজের আপডেটে একটা জিনিস ভুলে গেছিলাম, একটু আপডেটটা দিয়ে রাখি। হ্যাঁ। সেটা হচ্ছে যে অনেকেই আশঙ্কায় ছিলেন যে বিয়ে করলে গ্রিন কার্ড হয়তো কঠিন হয়ে যাবে। আজকে এক বাংলাদেশি পুরুষ
18 বছর বিয়ে করার পর, 4জন ইমিগ্রেশন অ্যাটর্নি বদল করার পর, 18 বছর ইমিগ্রেশনের দপ্তরে ধর্ণা দেওয়ার পর আজকে ফাইনালি তার ম্যারেজ অ্যাপ্রুভ করেছে, গ্রিন কার্ড দিয়েছে তাকে। এবং এই তথ্যটি আমাকে জানিয়েছেন অ্যাটর্নি মহিন চৌধুরী, এবং তিনি বললেন যে তিনি ওই দম্পতির চতুর্থ লয়ার। এবং এবং আজকে তাকে যদিও বলা হচ্ছে যে ট্রাম্প প্রশাসন খুব কঠোর, কিন্তু আজকে মহিন চৌধুরী জানালেন অ্যাটর্নি যে যে বিচারক আজকে যে ইমিগ্রেশনের যে অফিসারটি কেসটি নিষ্পত্তি করেছেন, তাকে শুধু তিনি একটি প্রশ্ন করেছিলেন যে তুমি আর কতদিন এই দম্পতিকে অপেক্ষা রাখতে চাও? 18 বছর তারা অপেক্ষা করেছে, তারপরেও কি তোমরা বলবা তারা বিয়ে করেনি, বিয়ে হয়নি? এই কথা শুনেই বিচারক, সরি, ইমিগ্রেশন অ্যাডজুডিকেশন অফিসার বলছে, ইয়েস, আমি তোমাকে আজকে আমার বিশেষ ক্ষমতা বলে অ্যাপ্রুভ করলাম ম্যারেজটা এবং গ্রিন কার্ড দিলাম। এবং ওনারা 10 বছরের জন্য গ্রিন কার্ড পাচ্ছেন। 18 বছর বাংলাদেশি পুরুষ, চাইনিজ মহিলা। থ্যাংক ইউ সো হোয়াট মাচ। এ গুড নিউজ। থ্যাংক ইউ আপনাদের সবাইকে। যাই একটু কথা বলি, দাঁড়ান এক সেকেন্ড। মোহাম্মদ আলী সাহেব আছেন এখানে। জনাব মোহাম্মদ আলী, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। একটু জানি যে ওয়ার্ম আপ মানে ডে আর একদিন বাকি আছে মাত্র, আর্লি ইলেকশন শুরু হচ্ছে ডিস্ট্রিক্ট 36। যে ডিস্ট্রিক্ট 36-এ অলমোস্ট সব বাংলাদেশি খুব আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন কী হতে পারে সেখানে। সো জনাব মোহাম্মদ আলী, আপনি তো এই ক্যাম্পেইনের সাথে খুব ঘনিষ্ঠভাবে সহযোগিতা করছেন এই ক্যাম্পেইনকে। সো আপনার কাছে জানতে চাই যে কীভাবে প্রিপারেশন, কী ধরনের সহযোগিতা আপনারা চান কমিউনিটির কাছে? ধন্যবাদ তাহের ভাই, এবং আজকে যারা প্যানেল আছেন তাদেরকে, এবং আজকে যে অনুষ্ঠান যারা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা তাহের ভাই, আপনি যথার্থ বলেছেন যে মেরি জুবাইদা আমাদের একমাত্র ক্যান্ডিডেট এই নিউ ইয়র্কের, বিশেষ করে অ্যাসেম্বলি ওমেন্স তিনি রান করছেন একেবারে বাংলাদেশি অধ্যুষিত অঞ্চলে, যেখানে ডিস্ট্রিক্ট 36, সেখানে লং আইল্যান্ড এবং অ্যাস্টোরিয়া নিয়ে এই ডিস্ট্রিক্টটা গঠিত। এবং আপনারা জানেন যে গতবার তিনি 3 বছর আগে রান করেছিলেন, তিনি সেকেন্ড হয়েছেন। তো এবার আমাদের অনেক সুযোগ রয়েছে আলহামদুলিল্লাহ। আমরা যদি বাংলাদেশি যারা আছেন, এখানে বাংলাদেশি রয়েছে প্রায় 3000-এর উপরে, এবং সাউথ এশিয়ান সহ অন্যান্য যারা আছেন তারা অনেক ভোট এখানে আমরা কালেকশন করতে পারি। যদি বাংলাদেশিরা আসেন ভোট দিতে, কেন এই কথা বলছি আমি একটু বলি। আমরা ইতিমধ্যে আমাদের যে টিম রয়েছেন, টিমের মেরি জুবাইদার যে ক্যাম্পেইন টিম রয়েছেন, তারা অসাধ্য একটা সাধন করেছেন, যেটা আসলেই আমরা কল্পনা করতে পারি না। 1 সপ্তাহের ভিতরে প্রায় 3000 কালেকশন করা হয়েছে। এর মধ্যে আমি যতটুকু জানি প্রায় 2000-এর মতন ব্ল্যাক ভোটার, 1500-এর মতো ব্ল্যাক ভোটার যারা আছে তারা কিন্তু সাইন করেছে। আর বাকি যারা আছেন তারা বাংলাদেশি সহ অন্যান্য কমিউনিটির মানুষ। তা আমরা যতটুকু দেখি, আমি নিজেও ফিল্ডে ছিলাম, তাহের ভাই সহ, মেরি জুবেদার সহ, এবং আরো অনেকে রয়েছেন, তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করেছে, এবং সেটা আমাদের এই অল্প সময়ের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা সেটা করতে পেরেছি। বাংলাদেশিরা পারে না এই কথা ঠিক না। আমরা যেমন মামদানির জন্য কাজ করেছি আমাদের অন্তর দিয়ে, আমরা মেরি জুবেদার জন্য যদি একটু কাজ করি, আমাদের হাতে অল্প কয়েকটা দিন সময় আছে। আপনারা জানেন আর্লি ভোট শুরু হবে 24শে জানুয়ারি থেকে, এবং ফেব্রুয়ারি 1 তারিখে শেষ হবে আর্লি ভোট। এবং সেখানে 4টা কেন্দ্র রয়েছে। ইতিমধ্যে 4টা কেন্দ্রের কথা আমরা ইতিমধ্যে কয়েকবার বলেছি। তারপরে যদি আপনারা জানতে চান, বিশেষ করে বাংলাদেশি কমিটির প্রতি আমার উদাত্ত আহ্বান, আপনারা আর্লি ভোটও দিতে পারেন। আমরা যদি আর্লি ভোটে এগিয়ে থাকি, এই মেসেজটাও কিন্তু বিভিন্ন ভোটারের কাছে যাবে। এবং ফাইনাল ভোট কিন্তু আগামী ফেব্রুয়ারি 3 তারিখে সারাদিন ভোট হবে। আমরা বিভিন্ন কেন্দ্র থাকবো। আর যে জিনিসটা আমি চাই সেটা হচ্ছে যে আপনারা যারা আছেন এই এরিয়াতে এবং অন্য এরিয়াতে যারা আছেন, তারা আমাদেরকে এই সময়টা একটু ভলান্টিয়ার আমাদের সার্ভিস দিবেন, ভলান্টিয়ার সার্ভিস। অর্থাৎ 4টা কেন্দ্রে আমাদের মোট দরকার প্রায় 2 জন করে যদি হয়, আমরা যদি 4 ঘন্টা যদি হয়, আমাদের এখানে 20 জন ভলান্টিয়ার লাগবে। আমরা এইসব করে দেখেছি 20 থেকে 30 জন। আপনারা যদি দয়া করে আপনারা আমাদের ভলান্টিয়ার একটু হেল্প করেন, আমরা আপনাদের নাম অ্যাড্রেস রাখতে পারি, আপনারা আসলে আমরা সেই সময়টা আমরা করে দিতে পারি। আপনারা কখন আসবেন? আমরা আজকে আছি আমাদের মেরি জুবেদার ক্যাম্পেইন হেডকোয়ার্টারে। সেখান থেকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, এবং বিভিন্ন আগামীকাল কি করব সেই বিষয় নিয়ে আমরা এখানে বসেছি, যাতে করে আমরা সেই ভলান্টিয়ারদেরকে তাদের দায়িত্বটা বলে দিতে পারি, দায়িত্বটা দিতে পারি। আগামীকাল শুক্রবার জুম্মা নামাজের পরে আমাদের ক্যাম্পেইন, বিভিন্ন মসজিদে আমাদের ক্যাম্পেইন করা হবে। আমাদের কার্ড দেওয়া হবে, ফ্লায়ার দেওয়া হবে। দয়া করে আপনারা সবাই যদি যারা এই ডিস্ট্রিক্টে আছেন, তারা যদি একটু ভোট দিতে আসেন,
আমরা এই অসাধ্যকে সাধন করতে পারি। আমরা যদি 3,000 ভোটও আমরা এখানে আনতে পারি বাঙালিদের যারা আছে সেটা, এবং আমাদের অন্য কমিউনিটি, আমরা মেরি জুবাইদাকে উইন করে বেরিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন মেরি জুবাইদার জন্য। আমরা খুবই আশাবাদী ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা পেলে এই এই যে সাকসেসফুল আমরা করতে পারবো। আর সর্বশেষ আমি একটা কথা বলবো যে দেখেন, অনেকেই নেগেটিভ ভাবে চিন্তা করছেন যে যে এখানে একজন ক্যান্ডিডেটকে সাপোর্ট দেওয়া হয় নাই, অন্যজনকে দেওয়া হয়েছে মেয়রের পক্ষ থেকে। এটা মাথায় আনবেন না, মাথায় আনবেন না। আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু আহ, তার বিপরীতে মেয়র মামদানির বিপরীতে কুমুকে সমর্থন দিয়েছিল, হয়নি। সে ডেমোক্রেট রিপাবলিকান হয়েও তার দলের লোকদেরকে সে ভোট দিয়ে আনতে পারে নাই। তা আমরা মেয়রের কথা না চিন্তা করে আমরা চিন্তা করি যে মেরি জোবাদাই আমাদের ক্যান্ডিডেট। আমরা যদি সবাই একটা ভোট নষ্ট না করে এই আর্লি ভোট থেকে ধরে একদম ফেব্রুয়ারি 3 তারিখ পর্যন্ত আমরা একটু সময় দেই, একটু ভলান্টিয়ারি করি, এবং আপনার আশেপাশে যারা ভোটার রয়েছেন অন্য কমিটি তাদেরকে একটু ফোন করে বলি, ইনশাল্লাহ আগামী 3 ফেব্রুয়ারি 3 তারিখে আপনারা প্রথম একজন বাংলাদেশি আলবেনিতে দেখতে পাবেন। ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ইব্রাহিম শরীফ খোকন, আপনার কাছে আসছি। আমি একটু জনাব আমিন মাহিদির কাছে যাই, উনি অস্ট্রেলিয়ার বাসিন্দা। আমিন মেহেদি ভাই, হোয়াট ইজ দ্য প্রোগ্রাম টুমরো অ্যান্ড দেন সবার অবগতির জন্য জানিয়ে দিতে চাই যে আগামী শনিবারে আর্লি ভোট শুরু হবে সকাল 9টা থেকে বিকেল 5টা শনিবার, সানডে 9টা থেকে বিকেল 5টা, মানডে 9টা থেকে 5টা, টুইসডে অ্যান্ড ওয়েডনেসডে মঙ্গলবার এবং বুধবার হবে 12টা থেকে 8টা, রাত 8টা, আর থার্সডে হবে 9টা থেকে 5টা, ফ্রাইডে হবে 8টা থেকে 4টা, আর স্যাটারডে হবে 9 to 5 p.m. and সানডে সেম, অ্যান্ড দেন বুটের দিন তো আপনারা জানেন বুট 6টা থেকে রাত 9টা। জি আমিন ভাই, একটু জানতে চাই আপনার কাছে, তারপরে যাবো জনাব ইব্রাহিম খোকন আপনার কাছে। আসসালামু আলাইকুম, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। থ্যাংক ইউ তাহের ভাই ফর হ্যাভিং মি, এন্ড থ্যাংক ইউ আলী ভাই, আপডেটটা আপনি সুন্দর করে দিয়ে দিয়েছেন। আমি যে প্রসঙ্গটাতে অবতারণা করব সেটা হচ্ছে একটা গ্রুপ বাংলায় কথা বলে আমাদের ভোটারদেরকে কনফিউজ করার চেষ্টা করতেছে, অন্য একজন প্রার্থীর নামে তারা ভোট চাচ্ছে কিংবা দিচ্ছে। সে ব্যাপারে আমি কমিউনিটিকে সবাইকে সজাগ থাকার জন্য অনুরোধ করছি। আপনারা আজ কেউ বাংলায় কথা বললেই আপনি অন্য একজন প্রার্থীর নাম, হয়তো আমি নাম নিচ্ছি না এখানে, যে কেউ কারণে আমি নিতে পারে, তো আমরা যেন শুধু মেরি জুবাইদাকেই ভোটটা দিই, তাহলেই এটা বাঙালি ভোট হিসেবে কাউন্ট হবে। এটা একটা আমাদের আত্মমর্যাদার একটা লড়াই এখানে আমরা করতেছি। সেটা হচ্ছে যে ওরা আমাদের যে শক্তিটা অবতারণা মেয়র মামদানির সময় থেকে চালু হয়েছে, যে বাংলাদেশিদের একটা পাওয়ারের ব্যাপার স্যাপার আসছে, যে তারা ভোট ব্যাংক, তারা আমাদেরকে একটা অনুষ্ঠানে সেটাও বলতেছিল, তারা সেভাবে কাউন্টও করে, কিন্তু সেটার একটা প্রুফের একটা সুন্দর সুযোগ এসেছে আমাদের। আমরা যদি এখানে এই ছোট্ট জায়গাটিতে আমাদের এত বড় কমিউনিটি, আমরা একটু যদি কাজ করি সবাই, তারপর ফ্রেন্ডস ফ্যামিলি, আজকেও আমরা ওইটাকে প্রকাশ করছি যে আমাদের ম্যাপটা, যে ডিস্ট্রিক্টটা কতটুকু, তো এই জায়গাটাতে প্রত্যেকেই যদি তার নিজের যে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সহকর্মী, বিভিন্ন দেশের মানুষজন আছে, তাদেরকে একটু বলি, একটু কাজ করি, আমাদের সফলতাটা আমরা বের করে আনতে পারবো। আমরা বিশ্বাস করি সেটা, আপনারা আমাদের সাথে থাকেন। আর আমাদের সাথে আসলে শুধু কেউ কেউ বলেও আপনারা বাঙালি, শুধু বাঙালি ভোট দিয়েই, আমরা কিন্তু আসলে বাঙালি ভোট দিয়েই এই যাত্রা পার হওয়ার জন্য রেডি না। আমাদের সাথে আমাদের আফ্রিকান আমেরিকান ভাই বোনেরা আছে, আমাদের সাথে আরব ভাই বোনেরা আছে, আমাদের বসনিয়ান কমিউনিটি আছে, আমাদের ইন্দোনেশিয়ান কমিউনিটি আছে, আমাদের গায়ানিজ কমিউনিটি আছে আমাদের সাথে। সো প্লিজ আপনারা মনোবল শক্ত করুন, আরো আরো স্ট্রং হয়ে আমরা এখানে নামি। ইনশাল্লাহ জয় পরাজয় তো আল্লাহর কাছে, কিন্তু ওই যে একটা যে আমরা একটা বার্তা যে দিতে চাই, সেটা যেন আমরা দিতে পারি, সেই সহযোগিতা আমরা সবার কাছে চাই। কালকে হলো জুমার দিন, আপনারা যে যেখানে আছেন, যার মসজিদের সামনে আপনারা যদি চান, এক্ষেত্রে যে কটা মসজিদে, আমাদের প্রত্যেকটা মসজিদেই আমাদের ভলেন্টিয়ার থাকবে, আপনারা আমাদের সাথে দাঁড়িয়ে আপনারা এই কথাটা বলেন যে মেরি জুবাইদা ডিস্ট্রিক্ট 36 রান করতেছে, আসুন আমরা সবাই তাদেরকে সাপোর্ট করি। ইংরেজিতে এবং বাংলায় এই কথাগুলো বলবেন, বললে হয় কি মানুষের কাছে মেসেজটা অনেকটা যাবে। আর আমাদেরকে যদি একটু একটু করে সময়, একটু বিকেলে যদি কেউ 1 ঘন্টা 2 ঘন্টা সাবওয়ে থেকে যখন মানুষগুলো আসে, তো আমরা তাদেরকে যদি কিছু পমকার্ড দিতে পারি, তাহলে হয় কি ওই মেসেজটা আমরা দিতে পারলাম। এইভাবে ছোট ছোট করে একটু একটু যদি সবাই মিলে আমরা সহযোগিতা করি। আর
লিঙ্কে তো দেওয়াই আছে, সব জায়গায় আছে, আপনি জানেন যে জি ওখানে যদি একটুখানি যে কটা আমাদের এই ডিস্ট্রিক্টের যদি অ্যাস্টোরিয়ার কেউ যদি দেন সেটা কিন্তু অনেক গুণ বেশি হচ্ছে। আর এই পুরো আমেরিকার যে কোনো জায়গা থেকে আপনি চাইলে ডোনেট করতে পারবেন। তো আমাদের সব ব্যাপারেই আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা প্লিজ আমাদেরকে কি করেন। আমার একটা কোশ্চেন ছিল মিজান ভাইয়ের কাছে। মিজান ভাই তো যাদের চলে এই গেছে, যে মিজান ভাই নাই এখন আপনার। হ্যাঁ উনি চলে গেছে? হ্যাঁ, মিজান ভাই চলে গেছে। কালকে কালকে প্রশ্ন করতে পারবেন, আজকে আর প্রশ্ন করা যাবে না। না, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, কালকে প্রশ্ন করতে। থ্যাংক ইউ সো মাচ। আমরা একটু পরে আলোচনা করি আবার। যাই ইব্রাহিম তাহার জি ভাই, আমরা আমরা একটু কথা বলি। আমরা কিন্তু প্রতিদিন এখানে কেউ না কেউ থাকে, এই যে মেরি জুবাইদার ক্যাম্পে, হেডকোয়ার্টার ক্যাম্পেনে, যেটা টাইম টেলিভিশনের অফিসে। আপনারা যারা ভলান্টিয়ারি করতে চান, দয়া করে আপনারা এখানে সরাসরি আসতে পারেন, অথবা আমাদেরকে ফোন করতে পারেন। আমাদের ফোন নাম্বার আপনারা অনেকেই সবাই জানেন। আপনাদের কি লাগবে আমাদেরকে বলবেন। আর আরেকটা জিনিস, 4টা যে কেন্দ্র রয়েছে আর্লি ভোটের, এই 4টা কেন্দ্রগুলো আপনারা যদি জানতে চান, অবশ্যই আমরা আগামীকাল হয়তো আমরা এই টাইম টেলিভিশনের কালকে মাধ্যমে আমরা জানিয়ে জানিয়ে দেব। দেবো সবাইকে কালকে। হ্যাঁ, প্রত্যেকটা জানিয়ে দেবো। এবং টাইম আপনারা জানেন যে আপনাদের কি করতে হবে। তবে আমরা একটু রিকোয়েস্ট করি যে আপনারা ভোটটা নষ্ট করেন না প্লিজ, রাইট এটা রাইট। আপনাদের কাছে করজোর করি। শনিবারই সবাই ভোট দেওয়ার চেষ্টা করবেন, কারণ ওয়েদারের কথা পরে বলা যায় না। সো শনিবারই যেন আমরা ভোটটা কাস্ট করতে পারি। ইব্রাহিম চৌধুরী খোকন, আপনার কাছে যাই। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর পেশেন্স। আমাদের গাত্রতা মানে কোন সময় কি পেশেন্সের বাইরে গেছি নাকি? মানে আমার না না, বোঝা যাচ্ছে যে আপনার গাত্র থাকলে তো দাহ হবেই আপনার, মানে গাত্র দাহে তুমি আমি তো পেশেন্স, আমি তো সবসময় ধৈর্য ধরে আছি। আমি কোন সময় আমার ধৈর্যচ্যুতি দেখাইছি আপনি? মানে আপনি বসে বসে আমি তো সুপারি দেখাই নাই। খাচ্ছেন, এটা সবাই দেখতেছে। এটা তো সুপারি সুপারি খাই না, আমার এক বোন আমার জন্য পিঠা পাঠাইছে, এটা খাইছি। জি তারপর জি বলেন। ইব্রাহিম ভাই একা একা খাইলে তো ঠিক হলো না, এই জন্যই তো তাহের ভাই আপনাকে কোচা দিচ্ছেন। আপনার তো এটা একটু ঠিক আছে। টিয়া খেতে হবে তো। আপনার অফিসে একটু পাঠায় দেওয়া দরকার ছিল তো। অবশ্যই অবশ্যই এটা নিয়ে আসবো, আমি হাতে হাতে ওকে। পৌঁছে দেব। সো আপনাকে একটা কাজের কথা জি প্রশ্ন করি যে আপনি জি এই প্রসঙ্গে আরেকটা বলেন। তথ্য দিয়ে রাখি ইব্রাহিম চৌধুরী সম্পর্কে। আমরা যত পুরুষ সাংবাদিক আসি, সবাই চেয়ে 10 গুণ বেশি মহিলা ফ্যান, মহিলা বান্ধবী তার। অতএব কে কখন পান পাঠাবে ওইটা ওনাকে স্কেজুয়াল করে নিতে হয়। সবাই এখন আমি দেখি আহসান হাবিব, আমাদের বড় ভাইয়ের কথাটাকে সাপোর্ট করলাম। এটা কিন্তু সত্যি কথা। আপনি কোনো অনুষ্ঠানে গিয়ে দেখবেন উনি ওই রমণীদের মাঝেই বসা আছে। এটা কিন্তু কিন্তু এখানে আমার জনপ্রিয়তা এখন নিম্নমুখী। এখন এটা মানে এখন সবাই দেখি নাজমুল ভাইকে মানে সবাই বেশি জনপ্রিয়তা দেখায়। কিন্তু আমাকে তো কেউ পান দেয় না। আপনার জন্য কেউ পান নিয়ে আসে না। মহান মহান প্রেসিডেন্টের অবস্থা কি হয়েছে, আমার জনপ্রিয়তাটা এই উঠানামা করে এখন একটু নিম্নমুখী। আচ্ছা। সো একটা প্রশ্ন করে ফেলি আপনাদেরকে আগে, তারপরে আবার কথা বলবো। সেটা হচ্ছে যে বাংলাদেশ নিয়ে একটু আলোচনা করে ফেলি, সামান্য একটু আলোচনা। যে ইব্রাহিম চৌধুরী খোকন, আপনাকে জিজ্ঞেস করি যে তারেক রহমান সাহেব উনি নির্বাচনী প্রচারণা শুরু করেছেন এবং সিলেট থেকে। সো উনাকে নিজে প্রত্যাশা এবং উনার যে বক্তব্য এবং যে জনসমাগম, এটা নিয়ে বিভিন্নভাবে আলোচনা হচ্ছে। কেউ বলছে যে প্রত্যাশিত হয় নাই, কেউ বলছে ওভারওয়েলমিং, কেউ বলছে উনি সেই পুরনো বয়ান দিয়েছেন, আমরা তার কাছ থেকে এটা আশা করি নাই। আপনি তো পলিটিক্যাল অ্যানালিস্ট, আর মাহমুদুর মান্না ভাইও। সব মিলিয়ে আপনার কাছে কি মনে হয় যে বুটের মাঠে ওনার যে উপস্থিতি সিলেটে, এই সিলেটের উপস্থিতিকে আপনি কীভাবে দেখছেন? এর মধ্যে 40 ড্যাগ বলে এটাকে, সিলেটে ড্যাগ খিচুড়ি না আখনি খাওয়ানো হয়েছে আবার। না শুনেন আবুতার সাহেব, শুনেন আমরা আমি নৈর্ভক্তিকভাবে দেখি, যখন দেখি এই যে হাজার হাজার মানুষ মানে ঢল নামে, মানুষের এই প্রত্যাশা একজন নেতাকে দেখে, এটা মানে এটা সেই পৃথিবীর কথাও নাই। আমাদের মানে চাওয়াটা এত বেশি। এবং আপনি যদি দেখেন যুক্তরাজ্য থেকে প্লেন রাত বোঝাই করে তার ব্যবসা বাণিজ্য ছেড়ে চলে গেছে। এবং হ্যাঁ, তার আমাদের যে রাজনৈতিক কাঠামো বদলায় নাই। আমরা মনে করছিলাম, আমরা চিৎকার করতেছিলাম গত 16 বছর বা সে সময় রাজনীতির এগুলো ধারাবাহিকতা বদলাবে, কিছুই বদলায় না। একই কাঠামোতে আমাদের রাজনীতি ঘুরপাক খাচ্ছে। সেখানে একজন ব্যক্তির পেছনে, সেখানে মাহমুদুর রহমান মান্না মুখ্য না, সেখানে আপনি জানেন একজন আমাদের জননেতা পীর আবুর রহমান, একজন ডক্টর কামাল হোসেনের সততা, যে ভালো মানুষ, উনি ঘুষ খাবেন না, ওনাকে ভোট দেই। আমাদের সমাজ সেখানে নাই। মানুষের ভোটের বাজারে ওই কাঠামোর যে মানে যে চক্রটা মানুষদের সমাজকে নিয়ন্ত্রণ করতেছে, চাঁদাবাদ, এই এই নিয়ন্ত্রণের মধ্যে এখনো আছে। এটা থেকে বেরোনোর একটা তাড়না তরুণদের ছিল। এটা কি ব্যাহত হয়েছে? আমার মনে হয়েছে এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা দেখতেছি পুরনো কাঠামোটাই আবার জাগ্রত হয়েছে। এবং আপনি যদি বলেন সিলেটে এমনি মানে আবেগপ্রবণ জায়গা, অতি উৎসাহী জায়গা। আমাদের কেউ খালি মানে ওই আপনি তো বরিশাল বিয়ে করছেন না কোন জায়গায়, ওখানে গেলে একটা আদর পান না, খালি
খালি আপনি যদি সিলেটে কেউ গিয়া কয়া বলা যে আমি একটু বিয়া করে 2 দিনের লেগে ছাড়ছিলাম, একবার জামাই হয়েছি, যেখানে এখানে গরু পড়বে, আখনি পড়বে। তো মানে সিলেটের মানুষ এই আতিথেয়তা দেখাতে জানে। আবার আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে সিলেট থেকে শুরু করা এটা এবং যেখানে শাহজালাল সাহেবের মাজার, সেখানে যেখানে উসমানীর মাজার, এখানে সেখানে রাজনৈতিক ভাবে এটা একটা গুরুত্ব পায়। তো আমি মনে করি যে যে যদিও আমরা জানি যে আসছে নির্বাচনে জামাতে ইসলাম খুব শক্তভাবে তাদের সাংগঠনিক, প্রশাসনিক এবং নানা রাজনৈতিক প্যাচগুজের যে 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 আয়োজন, এটা জামাতে ইসলামের বেশি। কিন্তু আমি মনে করি যে জনগণের মধ্যে গিয়ে জনগণের যে জোয়ার সৃষ্টি করা, এটা তারেক রহমান মানে ভালোই করেছে। কিন্তু এখন তার বক্তব্য আমরা জানি, তারেক রহমান শুনেন এই মনীষীর মতো হঠাৎ করে মার্টিন লুথার কিং এর মতো বক্তব্য দিতে পারবে না, এটা তার নেতা কর্মীও আশা করে নাই। এখন সবাই মিলে মানে এখানে মানে আমরা টাইম টেলিভিশনে বসলাম, আর মানে সবাই বললো ইব্রাহিম ভাই আপনি খুব সুন্দর সুন্দর কইতেছেন, কিন্তু এখন আমার আর তো কোনো বিকল্প নাই। মানে এখানে এই টাইম টেলিভিশনের অনুষ্ঠান মানতে হইলে তো আবু তাহের সাহেব আপনাকে মানতে হবে, আপনি বলতে হবে আসেন আসেন, আর আমরা সবাই কইবো তাহের ভাইয়ের মতো বিনয়ী ভালো মানুষ আর দুনিয়াতে নাই। কি অবস্থা দেশের রাজনীতিতে চলতেছে। আপনার এই যারা বিএনপি করতেছে তারাও মনে করে যে এটাই তাদের নেতা, ইনি প্রথম বাংলাদেশ, উনি শেষ বাংলাদেশ। মানে যারা স্রষ্টায় বিশ্বাস করেন, মানে তাদের মানে স্রষ্টার পরে এখন মানে একজন বিএনপির কর্মীকে যদি জিজ্ঞেস করেন তোমার পরবর্তী মানে স্রষ্টার পরে তোমার র্যাঙ্ক এন্ড ফাইলে তুমি কাকে মানো, অবভিয়াসলি সে তারেক রহমানের নাম করবে। তার যদি মৃত্যুর আগ পর্যন্ত হুঁশ থাকে, মানে সে তারেক রহমানের নাম বলতে হবে, নাইলে দলেই নাই। তো এই যে রাজনৈতিক কাঠামো, এই যে রাজনৈতিক সংস্কৃতি, সেখান থেকে তো আমরা বেরিয়ে আসি না। আসেন মাহমুদুর রহমান মান্না, তারা এই আবু তাহের সাহেব আপনিও জানেন, মাহমুদুর রহমান মান্না আমাদের রাজনৈতিক জীবনের প্রথম জীবনের নায়ক, আমি লিখেছি। উনি আবারও প্রতারণার শিকার হয়েছেন। এবং এবং এটা এই ধরনের মানুষ শুনে দুশে গুণে মানুষ আছে। এবং রাজনীতিতে মাহমুদুর রহমান মান্নাদেরও অনেক সমালোচনা আছে। আমরাও যে রাজনীতি করেছি, আমি এখনো বলি না যে 71 পরবর্তী সময়ে সঠিক রাজনীতি করেছি, রাজনীতির ভুল ভ্রান্তি ছিল। এখন আমার আমার মানে আমি ভুল প্রেমিকাকে ভালোবেসেছিলাম বলে আমার প্রেমটা তো মানে অস্বীকার করতে পারেন না, আমার ভালোবাসার যে মূল্যটা সেটা অস্বীকার করতে পারেন না। সেই 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 সময়ের যে ভালোবাসা মাহমুদুর রহমান মান্নার ছিল, এবং আমরা প্রতারিত হয়েছি, প্রেমিকা আমার প্রতারণা করছে, কিন্তু আমার ভালোবাসার যে স্ফুলিঙ্গ আছে সেটা তো এখনো জাগ্রত। এই মাহমুদুর রহমান মান্না দেখেন, তাকে নির্বাচনে সে প্রার্থিতা করা হলো, ঋণ খেলাপি এটা ওইটা করে, যাই হোক তারপরে জানা গেল যে মানে বিএনপির পক্ষ থেকে ধানের শীষ দেওয়া হবে, কিন্তু তারপরে এই মানুষটার প্রতি সুবিচার করা হয় না। এটা আমার জন্য আমরা যদি আমি মাহমুদুর রহমান মান্নার দল করি না, আমি পেশাগত জীবনে যখন সাংবাদিকতা করি তখন থেকেই আর আমি কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা আমাদের নেই। কিন্তু মাহমুদুর রহমান মান্না এবং তাদের যে সমস্ত লোকজন তাদের সাথে আলাপ হইলো, তিনি আবার জি একটা রাজনৈতিক প্রতারণার শিকার। এবং এই প্রথাগত রাজনৈতিক প্রতারণার যে অক্টোপাস আমাদের দেশে আছে, এটা চলমান থাকবে, এটা সহজেই ভাঙছে না, আমি এটাই মনে করি। জি থ্যাংক আবু ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমাদের মানে সময় শেষ হয়ে গেল। আমিন ভাই, কালকে শুক্রবার, কালকে বিভিন্ন মসজিদে ক্যাম্পেইন করা হবে, রাইট? এবং জি জি কালকে রাত্রে আপনারা জানাবেন যে কোন 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 পোল সেন্টার ইলেকশন হবে। জি জি পোল সেন্টার গুলো আবার আমরা ফেসবুকে পোস্ট দেবো, এখানেও আমরা জানিয়ে দিতে পারবো আমাদের বাংলাদেশের কমিউনিটি যারা আছেন তাদের সবাইকে শনিবারের মধ্যেই যে যার ঘর থেকে গিয়ে ইলেকশনে আগাম ভোট দেওয়ার চেষ্টা করার আহ্বান জানানো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ জানাও আমিন ভাই। এই যে আমাদের ইব্রাহিম চৌধুরী ভাই এত সুন্দর করে যে উনি এই প্রথম বাংলাদেশ এটা দিয়ে সেটা দিয়ে একবারে সবগুলি দিয়েছে, এই জন্য ওনাকে একটা বিশেষ ধন্যবাদ জানানো দরকার। আর আপনাকে এই যে দেখেন, যে আপনি বললেন যে তাহের ভাই সবসময় তার গাত্র দেওয়া হয়, শুনেন আপনাকে উনি পছন্দ করে বলেই এরকম একটু খোঁচা টোচা দেয়। আবার এই যে আপনাকে এত খোঁচা দেয়, তারপরে কিন্তু আপনি কিন্তু প্রিয়, এই যে বলেন যে আয়েশা তাহের ভাইকে প্রশংসা করতে হয়, সেটা কিন্তু না। সারাক্ষণ তো আমরা দেখি আপনি আর উনি ঝগড়া করেন, কিন্তু তারপরে উনি আপনাকে ডাকে, এর মধ্যে নিশ্চয়ই কোনো হেতু আছে, সেটা আমরা বুঝতে পারি। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। মেহেদী ভাই, আপনি তো আমার খবর জানেন না, এটা তাহেরও জানেন আমিও জানি, আমার উপর দিয়ে কি যায় আমি তো বলি না। বুক ফাটে তো মুখ ফাটে না, একদিন বলা হবে এইসব, সময় আসতেছে। জি ইনশাআল্লাহ আমরা ধন্যবাদ আপনাকে। শুনবো, উইল লিসেন টু দিস। দর্শক, আজকে এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন এবং সতর্ক থাকবেন। খুদা হাফেজ।